সাথে সাথে মোটামুটি একটু একটু করে কাহিনীও জানবো। এই যে এরা এই চরিত্রগুলো প্রত্যেকটি চরিত্র শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কি কি করেছেন এবং তাদের যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে অধিকার সচেতনতা, যুক্তিবাদ, এই সকল কিছু প্রত্যেকটি চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। এই চরিত্রগুলো দেখব। তো প্রথমে দেখিয়েছে মিখাইল ভ্লাসভ। এই চরিত্রটি হচ্ছে কারখানার অতি সাধারণ শ্রমিক। তাকে নেশাখোর বলা হয়ে থাকে। এই যে 16 ঘন্টা একটা শ্রমিক যখন কাজ করবে, তার জীবনের আসলে কোনো কিছুই থাকে না, সুখ স্বাচ্ছন্দ্য বলতে কোনো কিছু নেই। তার যে শারীরিক চাপ, তার যে মানসিক চাপ, এই চাপগুলো ভুলতে বা এই ক্লান্তি দূর করতে এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো নেশাটাকেই আনন্দের বস্তু হিসেবে কাছে টানে। তো এই চরিত্রটি অত্যাচারী এবং নির্মম, নিষ্ঠুর এবং নির্দয় একটা চরিত্র। তাকে নিষ্ঠুর নির্দয় চরিত্র বলা যায় না, কেননা তিনিও হচ্ছে পরিস্থিতির শিকার, কিন্তু তারপরও তাকে অত্যাচারী, নির্মম এবং নিষ্ঠুর বলা হয়। কেননা এই মিখাইল ভ্লাসভ তার স্ত্রী নীলভনাকে কারখানা থেকে এসে প্রচুর পরিমাণে মারধর করত। এই চরিত্রটি ছুটির দিনে কাউকে না কাউকে মারধর করত, কিন্তু সমাজের বা ওই পরিবেশের কেউ তাকে কিছু বলার সাহস করেনি, বরং চেষ্টা করেছে দূরে থাকতে। তার চোখ দুটো সবসময় ভয়ঙ্কর চোখ হয়ে থাকতো, অর্থাৎ তিনি নিয়মিতই মদ পান করতো এবং হাঙ্গামা বাঁধত তার পরিবেশের মধ্যে। এবং কি এই তার স্ত্রী নীলভনাকে প্রচুর প্রহার করত। এই তার স্ত্রীকে কুত্তি ছাড়া কোনো কথা বলতো না। খাবারের পরে যদি বাসন টাসন সরাতে একটু দেরি হতো, টান মেরে সব মেঝেতে ফেলে দিত। রাতে 1 বোতল মদ নিয়ে সে হেলান দিয়ে পান করত এবং চোখ বুজে গানও করত। যদিও তার গানগুলো বোঝা যেত না, কিন্তু তার গানের যে সুরটা সেটা মূলত নেকড়ে বাঘের কান্নার মতো শোনাতো। আর এই সব মাতাল হয়ে সব আক্রোশ সে মেটাতো এই নীলাভনার উপরও। পাভেল এইসব দেখতে দেখতে যদিও তার বাবার দিকে একদিন হাতুড়ি তুলেছিল, এ কারণে কিন্তু সে মৃত্যুর 2 বছর আগে, অর্থাৎ মিখাইলের মৃত্যুর 2 বছর আগে পাভেলের সাথে কোনো কথাই বলেনি। সবশেষে দেখা যায় এই ভ্লাসভ চরিত্রটি নারী ছেড়ে বিছানায় 5 দিন ছটফট করে এবং অসুস্থ হয়ে সে আত্মহননের জন্য বউয়ের কাছে বিষ চায়। শেষ পর্যন্ত মরণই তাকে মুক্তির পথ সন্ধান দিয়েছে। তার মৃত্যুতে কিন্তু আশেপাশের মানুষই বলেছিল যে নীলভনা এবার বাঁচল। অর্থাৎ আমরা এই চরিত্রটির মধ্যে মূলত দেখি যে স্বৈরতন্ত্র বা পুঁজিবাদের যে শোষণের অন্যতম শিকার ছিলেন এই চরিত্রটি। কারখানার তিনি সেরা মিস্ত্রি ছিলেন বটে, কিন্তু সেরা মিস্ত্রি হওয়া সত্ত্বেও তিনি শোষণ আর বঞ্চনার জীবন তাকে করে তুলেছে রুক্ষ, কর্কশ এবং দয়া মায়াহীন। এরপর আসছি নীলভনার চরিত্রে। আমি চরিত্রে লিখে রেখেছি যে তিনি অত্যন্ত সাহসী, সংগ্রামী, কমরেড বলতে আমরা বুঝি যে সংগ্রামের সাথী বা আন্দোলনরত বা বিদ্রোহের সাথী। তিনি অত্যন্ত বাস্তববাদী নারী এবং তাকে সন্তান বাৎসল্য চরিত্রেও বলা যায়। তো এই তার স্বামী মিখাইল মারা যাওয়ার পরে তার ছেলে পাভেল কিছুদিন তার বাবার মতোই নেশা পান করত। তো নীলাভনা এটা ভেবেই নিয়েছিল যেহেতু তার বাবাও এরকম ছিল, পাভেলও হয়তো এরকমই করবে। যদিও মাঝে মাঝে নীলাভনা পাভেলকে বোঝাতো যে বাবা এরকম করে না বা মদ পান করে না। তো পাভেলের মধ্যে আশ্চর্য রকম ভাবেই একসময় পরিবর্তন ঘটে। পাভেল মূলত আগের মতো রাগ করে না, নতুন ভাষায় কথা বলে, মায়ের সাথে ভালো ব্যবহার করে এবং তাকে মাঝে মাঝে মা দেখে যে কিছু বই নিয়ে আসতে, লুকিয়ে লুকিয়ে আবার সেই বইগুলো রাতে পড়া শেষ হলে সুন্দর করে রেখে দেয়। আবার মাঝে মাঝে এই পাভেল নীলাভনাকে তাকে সুন্দর করে যখন মামুনি বলে, তখন কিন্তু এই নীলাভনা অনেক খুশি বা বিগলিত হয়ে ওঠে, আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ব্যবহারের আমূল পরিবর্তন ঘটে। পাভেল যখন বা তার পুত্র যখন লুকিয়ে লুকিয়ে বই পড়ে, এরকম দেখতে দেখতে একদিন বলেই ছিল, পুত্র তুমি কি পড়ো? তখন পাভেল বলেছিল যে মা, আমি নিষিদ্ধ বই পড়ি। আর এই নিষিদ্ধ বইগুলোর মধ্যে দেওয়া থাকে মূলতই শ্রমিকদের, মজুরদের, ভূমিদাসদের, কৃষকদের অধিকার আদায়ের কথা বলা রয়েছে। তারা যুগে যুগে যে অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত হয়ে আসছে, তাদের মুক্তির কথা বলা হয়েছে এই সব বইয়ে। আর এই জন্য এই সব বই বড় বড় রাজারা, জাররা এই বইগুলোকে নিষিদ্ধ করেছে। তো নীলাভনা ধীরে ধীরেই পাভেলের এই বই সম্পর্কে সে বুঝতে পারে। আর তখন থেকেই নীলাভনা তার পাভেল বা তার ছেলের পাশাপাশি তিনিও সৎসাহসী, সংগ্রামী, কমরেড, বাস্তববাদী নারী হয়ে ওঠে। অর্থাৎ তিনিও কমরেড হয়ে ওঠে, তিনিও আন্দোলনের সাথী হয়ে ওঠে, তিনিও ছেলের সাথে সাথে অধিকার সচেতন হয়ে ওঠে, শ্রমিকদের আন্দোলনের কথা বলে। এভাবেই কিন্তু তাকে ধীরে ধীরে আমরা সাহসী, সংগ্রামী এবং কমরেড, বাস্তববাদী নারী হিসেবে দেখি। তো পাভেল যে এইসব বই পড়ে, মাঝে মাঝে কিন্তু পুলিশরা তল্লাশিতেও আসে। একদিন কিন্তু পুলিশরা তল্লাশিতেও এসেছে। পাভেল কিন্তু তৎক্ষণাৎ সেই বইগুলো লুকিয়ে ফেলে এবং অনেক রাত্রে এই পুলিশগুলো তারা তল্লাশিতে আসে, কিন্তু তারা যখন কোনো কিছুই পায় না, তখন নীলাভনা পুলিশদেরকে ভৎসনা করেন।
ভৎসনা করে পাঠিয়ে দেয়। তো এই দিক থেকে দেখে আমরা তার সংগ্রামী হয়ে ওঠার যে গল্পটা তার ছেলের কাছ থেকেই। পাভেলের মা ধীরে ধীরে কিন্তু এই যে এই চরিত্রগুলো তাদের বাসায় আসা যাওয়া করে, তখন কিন্তু নীলাভ না ধীরে ধীরে সকলের মা ওঠে এবং সে আন্তর্জাতিকভাবে মা হয়ে ওঠে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তার যে আদর্শ, তার যে সাহসী বা সংগ্রাম, তার সকল কিছুর মধ্যে দিয়ে তিনি সকলের মা হয়ে ওঠেন। এই উপন্যাসটিতে মাত্র 2 বার নীলাভনার নাম উচ্চারণ করা হয়েছে, আর বারবার শুধু মা মা বলা হয়েছে। এরপর হচ্ছে পাভেল চরিত্র আমরা দেখি। পাভেল বা পাশা, তার ডাক নাম হচ্ছে পাশা। তিনি হচ্ছে শ্রমিক, বিপ্লবী, অধিকার সচেতন, যুক্তিবাদী, সত্যাগ্রহী, ন্যায়নিষ্ঠ পাঠ চক্রের প্রতিষ্ঠাতা। অর্থাৎ পাভেল, আমরা প্রথমেই বললাম যে পাভেলের মধ্যে আমূল পরিবর্তন আসে। সে ধীরে ধীরে অধিকার সচেতন হয়ে ওঠে, যুক্তিবাদী হয়ে ওঠে, সত্যাগ্রহী হয়ে ওঠে এবং তিনি একটি পাঠ চক্র গড়ে তোলেন। অর্থাৎ বিপ্লব সম্পর্কে যথার্থ ধারণা লাভ করার জন্য সে প্রচুর পড়াশোনা করছে, কমরেডদের সাথে আলাপ আলোচনা করছে, তর্ক বিতর্ক করছে। যে মুহূর্তে তার মধ্যে বিপ্লবের আদর্শ বা প্রত্যয় জন্মেছে, সে তা প্রচার করার জন্য বাস্তব পন্থা অবলম্বন করেছে। আর এই পাভেল শ্রমিক বা বিপ্লবী বা অধিকার সচেতন নাগরিকদের সম্পর্কে তার জ্ঞানকে আরও প্রসারিত করার জন্য এবং অন্যায় সম্পর্কে আরও জানার জন্য তিনি একটা পাঠ চক্র গড়ে তোলেন। মূলত পাঠ চক্রের মাধ্যমে যে জ্ঞান আহরিত হয়েছে, তেমনি তারা তাদের কর্ম পরিকল্পনাগুলোকেও আরও সহজ করে নিয়েছে। তো তার পাঠ চক্রে কারা কারা আছে আমরা এই চরিত্রগুলো পেয়ে যাব। তিনি অত্যন্ত নির্ভীক, তাকে কোনো কিছুতেই দমানো যেত না, কোনো কিছু থেকেই তিনি ভয় পেত না এবং অক্লান্ত কর্মী। তিনি যা কিছু দেখতেন তা কিন্তু ছাপানোর চেষ্টা করতেন এবং বিলি করার চেষ্টা করতেন। প্রত্যেকের মাঝে অধিকার সচেতন বাড়িয়ে তোলার জন্য সেই প্রচারপত্র তিনি চালিয়ে যেতেন। তো পাভেল কিন্তু তার মা নীলাভনাকে বলতো যে তার কিছু লোকজন আসবে। যদিও নীলাভনা প্রথম থেকে ভয় পেয়ে যায় যে কারা আসবে। তো এই মূলত সাশা, খখল, নাতাশা, নিকোলাই ইভানোভিচ, সোফিয়া এরাই কিন্তু মাঝে মাঝে আসতো। তাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে তারা সচেষ্ট হতো এবং তারা কর্ম পরিকল্পনা হাতে নিত। তো এরই একজন হচ্ছে সাশা। তিনি অত্যন্ত বিপ্লবী, পুরুষালী স্বভাবের, যদিও তিনি অত্যন্ত অধিকার সচেতন, যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ এবং পাভেলের প্রেমিকাও বটে। পাভেল বা সাশা দুজনকে পছন্দ করতেন, কিন্তু পাভেল এটিকে বিয়েতে রূপদান করতে চাননি। কেননা পাভেল জানে যে সন্তান, বাচ্চা কাচ্চা এগুলোর মধ্যে যখন পড়ে যায়, তখন মানুষের এই আবেগ অনুভূতির মধ্য দিয়ে তখন আর বিপ্লবের কথা বা অধিকার সচেতনতার কথা বা শ্রমিকদের কথা মনে থাকবে না। এই জন্যই কিন্তু পাভেল এটিকে সেভাবে সায় দেয়নি, কিন্তু তারা দুজনকে পছন্দ করতেন। এই সাশা মূলত জমিদার ঘরের মেয়ে, সে কিন্তু পিতৃ পরিচয় সে কখনোই দিতে চায় না। সাশার পিতা জমিদার, জেলার কর্তা, চাষিদের লুট করে, তাই তার বাবাকে কিন্তু সাশা দেখতে পেত। কেননা এই সাশার কাছে তার পিতার চেয়ে ন্যায়টা অনেক বেশি বড়। সে নিজেকে সমাজতন্ত্রী বলে পরিচয় দেয়। আবার এই সাশাকে আমরা এই চরিত্রে দেখি যে পাভেল যখন এই উপন্যাসটিতে দুবার কিন্তু জেল খেটেছে, আর এই জেল খাটার সময় কিন্তু এই সাশা নীলাভনার খোঁজ খবর নিয়েছে। এছাড়াও দলের যে ইশতেহার, যে নেম প্লেট, তারপরে হচ্ছে এই সকল কিছু মায়ের কাছে পৌঁছে দিয়েছে। বিপ্লবের কাজ করতে গিয়ে সাশা কিন্তু জেলও খেটেছে। এই পাভেল চরিত্রটাকে সব শেষে যখন আমরা দেখি যে নির্বাসন দেবে, অর্থাৎ যেহেতু পাভেল হচ্ছে শ্রমিক আন্দোলনের মূল হোতা, তো এই পাভেলকে কিন্তু সবশেষে আমরা দেখি যে নির্বাসন দেয় সাইবেরিয়াতে। তখন কিন্তু সাশা ঠিক করে যে সেও সাইবেরিয়া নির্বাসনে চলে যাবে কোনো না কোনো অপরাধে। তবে এই কথাও ঠিক, সাশা কখনো পাভেলের পথে বাধা হতে চায় না। তো আমরা এইভাবে কিন্তু দেখি যে পাভেল বা সাশা তারা কিন্তু মূলত বিপ্লবকে সার্থক করতে গিয়ে জীবনের যে ব্যক্তিগত আবেগ বা অনুভূতি, ভালোবাসা বিসর্জন দিয়েছে। সাশার মতে বিপ্লবীদের নিঃস্বার্থ আত্মত্যাগের ফলেই কিন্তু বিপ্লব সার্থক হয়ে ওঠে। তো এরপর দেখি হচ্ছে খখল আন্দ্রেই কথাটি বলা হয়ে থাকে মূলত সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় ভালোবাসার বা আদর দিয়ে আন্দ্রেই বলা হতো। তো খখল আন্দ্রেই বলতে হচ্ছে মূলত এই নীলাভনা। তো এই খখল আন্দ্রেই হচ্ছে পাভেলের বিপ্লবী বন্ধু। তিনি অত্যন্ত শান্ত এবং রসিক টাইপের, প্রেমিকও বটে এবং সেই সাথে তাকে অধিকার সচেতন, একনিষ্ঠ, যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ, অক্লান্ত কর্মী বলা হয়ে থাকে। এই খখল চরিত্রের মধ্য দিয়ে একটা আকর্ষণীয় একটা মোহনী শক্তি রয়েছে, যার মধ্য দিয়ে খুব সহজেই কাছে টানে মানুষের। পাভেলের সাথে খখল আন্দ্রেও কিন্তু কারখানায় কাজ করে এবং বিপ্লবের আদর্শ প্রচারে একজন নিবেদিত কমরেড, অর্থাৎ আন্দোলনের সাথী। কিন্তু এই খখল পাভেলের মতোও সে আবেগ বর্জিত নয়, তার মধ্যে আবেগ, প্রেম, ভালোবাসা সবকিছুই রয়েছে। এই যে একটি চরিত্র রয়েছে নাতাশা, এই নাতাশার চরিত্রটাকে খখল ভালোবাসতেন, কিন্তু বিপ্লবের কাছে যে প্রেম দুঃস্বপ্ন, এই মা খখলকে
খুব ভালোবাসতেন। পাভেল না থাকলে খোকন এসে মাকে কাঠ কেটে দেয়, দরজার সিঁড়ির ধাপ ঠিক করে দেয়, তারপর যে ভাঙা বেড়া বেঁধে দেয়। এবং মা কিন্তু এই খোকনের মানে শহর থেকে তাদের বাসায় যাতায়াত করতে অনেক বেশি সমস্যা হয় বলে মা এই খোকনকে তাদের বাসায় রেখে দেওয়ার ব্যবস্থা করেন। খোকনও মাকে অনেক অধিক আদর করতেন, তাকে আদর করে নেনকো বলে ডাকতেন এবং মাও তাকে ভালোবেসে আন্দ্রেউসা বলে ডাকেন। অর্থাৎ এই খোকন চরিত্রটির মধ্যে আমরা দেখি বিপ্লবের কাজ করতে গিয়ে তিনি কয়েকবারই জেলে গেছে এবং বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ খোকন মনে করে নতুন সমাজ মানুষের হবে নবজন্ম এবং তার চোখে কিন্তু মানবতার এক বৈশ্বিক রূপ আমরা দেখতে পারি। কিরকম সে এইভাবে বলেছে যে আমরা জাত ধর্ম জানি না, সারা দুনিয়া যত শ্রমিক সবাই আমাদের বন্ধু, আমরা সব এক মায়ের ছেলে, সারা দুনিয়ায় শ্রমিক ভাই ভাই। এভাবে কিন্তু খোকনকে আমরা বিপ্লবী বন্ধু এবং তাকে অধিকার সচেতন এবং একনিষ্ঠ যুক্তিবাদী ন্যায়নিষ্ঠ অক্লান্ত কর্মী হিসেবে দেখতে পারি। তো নাতাশা তিনি হচ্ছে অত্যন্ত বিপ্লবী, সহজ-সরল এবং মাস্টারনি। এই নাতাশার বাবা কিন্তু মস্ত বড় লোক, লোহার ব্যবসা করতেন। নাতাশা বিপ্লবের পথে এসেছে বলে তাকে তাড়িয়ে দিয়েছে তার বাবা। মূলত শহর থেকে এসে নাতাশা এই পাভেলের বিপ্লবী সভায় যোগ দেন। 5 মাইল পথ ভেঙে শহর থেকে নাতাশা আসে, সারা দেহে ক্লান্তি নিয়ে, কিন্তু তার মুখে সবসময় উজ্জ্বল হাসি থাকতো। বিপ্লবের পথে আসতে পেরে নাতাশা অনেক খুশি ছিলেন। তার মায়ের জন্য মাঝে মাঝে তার মনটা অনেক কাঁদতো, কিন্তু দেখার প্রবল ইচ্ছা থাকলেও সে দেখতে পারে না, কারণ বিপ্লবের পথে এসে পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। এই খোকন নাতাশাকে ভালোবাসলেও আদর্শের কারণে তারা দুজনকে বিয়ে করতে পারে না, কারণ তারা মনে করে প্রেম, ভালোবাসা এবং সংগ্রাম আদর্শের পথে বাধা স্বরূপ। এই নাতাশাকেও অনেক সময় জেলে যেতে হয়েছে বিপ্লবের কারণে। আর এই নাতাশাও কিন্তু এই বিপ্লবকে সার্থক করতে গিয়ে নিজের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, ভালোবাসা বিসর্জন দিয়েছে। মাও কিন্তু এই নাতাশাকে অনেক বেশি পছন্দ করত। তো এখানে যে কয়টি চরিত্র আছে তারা প্রত্যেকেই কিন্তু মোটামুটি এই যে মায়ের বাসায় আসা যাওয়া করে, অর্থাৎ পাভেলদের বাসায় আসা যাওয়া করে এবং তারা অধিকার সচেতন হয়ে ওঠে, একনিষ্ঠ হয়ে ওঠে, সংগ্রামী হয়ে ওঠে শ্রমিক আন্দোলনের, এবং তারা একই মেয়ের জন্য অপেক্ষা করে। পাভেল কিন্তু এর আগেও তিনি একবার জেলে গিয়ে আবার ফিরে আসে, কিন্তু এরপরে যখন তিনি একই মেয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ পাভেল এবং এই যে খোকন আন্দ্রেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা মে দিবসে পতাকা নিয়ে গান গেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে। ভোর হওয়ার সাথে সাথে এই পাভেল কিন্তু বের হয়, সেই সাথে মাও কিন্তু তাদের সাথে বের হয় এবং সাশা, খোকন, আন্দ্রেই তারা সকলেই বের হয়। এক পর্যায়ে দেখা যায় যে একটি গলির মোড় থেকে প্রায় 100 খানেক লোক জমায়েত হয়ে যায়। তারা ভোরবেলা বের হওয়ার সাথে সাথেই তারা দেখতে পারে যে একটা গলির মোড়ে প্রায় 100 খানেক লোক জমায়েত হয় এবং তাদের উদ্দেশ্যে পাভেল বলে থাকে যে দুনিয়ার সব মেহনতি মানুষের একই অবস্থা, কুকুরের মতো বেঁচে থাকে তারা। মে দিবস উপলক্ষে পাভেল, খোকন বা সাধারণ শ্রমিকদের কণ্ঠে যে গান গীত হয়েছিল তা ছিল মূলত মানুষের শোষণ বঞ্চনার ইতিকথা, অধিকার আন্দোলনের মূল মন্ত্র মানি। মে দিবসের মিছিলে তারা হাজার হাজার কণ্ঠে একটি গান ধ্বনিত হয়, মেহনতি জন জাগরে ভাই, সংগ্রামে জাগো ভোগা সবাই। পাভেল জানে শ্রমিক মজুরদের জাগাতে হবে, তাই পাভেলরা তাদের দাবির কথা, মনের কথা গান আকারে সবার সামনে তুলে ধরে। এই গান কোনো বিনোদনের জন্য নয়, এই গান মূলত মেহনতি মানুষের প্রাণের দাবি, অধিকার আদায়ের দাবি। পুলিশ জনতার ভিড়টা ভেঙে দিতে চেষ্টা করে, ভিড়টা যেন ঢেউয়ের মতো ফুলে ওঠে সামনে পেছনে। যদিও সাশা বা মা তাকে নিষেধ করে সেই পতাকা না উড়াতে, কারণ পতাকা উড়ালেই পুলিশরা তাকে ধরে নিয়ে যাবে, কিন্তু সে নির্ভীক, সেগুলোকে ভয় পায় না। এই জন্যই কিন্তু পাভেল পতাকা উড়ানোর সিদ্ধান্ত নেয় এবং সে পতাকা উড়ায়ও বটে, এবং সেই সাথে দুনিয়াকে তাদের কথা জানানোর উদ্দেশ্যে পাভেল ঝান্ডা ওড়ায় সেই মে দিবসে। এই ঝান্ডা মুক্তির ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা। মে দিবসে জনতার মধ্যে দুটো ভাগ হয়ে যায়, অর্থাৎ কেউ পুলিশের দিকে, আবার কেউ বা পাভেলদের পক্ষেই। তো পুলিশ তখন পাভেলকে ধরে নিয়ে যায়। মূলত এই পতাকাটি ছিল, সাদা পতাকাটি প্রতীকী অর্থে, অর্থাৎ ন্যায়ের বা মুক্তির পতাকা। তার পরক্ষণে নাতাশাও কিন্তু তার ছেলেদের সাথে বা তার সহকর্মীদের সাথে আন্দোলনে যায়। নাতাশাও এক পর্যায়ে পড়ে যায়, নাতাশার হাতে একটা সে পতাকাটিকে পায়। নাতাশাও কিন্তু সেখানে পুলিশের কিছু মার খায় এবং নাতাশা সকলকে বোঝানোর চেষ্টা করে যে এই পাভেল তোমাদেরই ছেলে, তাকে সঙ্গ দিতে বলে। তখন মা কিন্তু এই পতাকাটি নিয়ে, সে পতাকাটা যদিও ছিঁড়ে যায়, দুদণ্ড হয়ে যায়, তবুও পতাকাটি নিয়ে সে বাড়ি ফিরে আসে। আর এইদিকে তো পাভেল জেলে পুড়ে যায়। তো পাভেল এর আগেই পরিকল্পনা করেছিল যে যদি সে জেলে পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাকে যেন নিকোলাই তাদের সাথে শহরে নিয়ে যায়। তো মাকে পরের দিনই নিকোলাই শহরে নিয়ে যায়। তো এই মা যখন নিকোলাই বা ইভানভিচের বাড়ি যায়,
শহরে যায় তখন কিন্তু আশেপাশের মাঠ ঘাট গির্জা সকল কিছু তিনি তার নিজ চোখে দেখেন এবং সেগুলোর প্রতি তিনি ধিক্কার জানায় যে গির্জার মধ্যে এত এত ধন সম্পদ সকল কিছু, অথচ গির্জার পাশেই অসহায় মানুষ কিভাবে হাত পেতে বসে থাকে। তো তখন কিন্তু গির্জা বা মন্দিরকে তিনি ঘৃণার চোখে দেখেন, অসাম্যের চোখে দেখেন। নিকোলাই মূলত একজন মাস্টার এবং বিপ্লবী এবং তাকে ব্যর্থ প্রেমিক বলা হয়ে থাকে, একনিষ্ঠ এবং তিনিও অধিকার সচেতন। পাভেল ও আন্দ্রে মে দিবসে গ্রেপ্তার হওয়ার পরে নিকোলাই যখন এসে মাকে শহরে নিয়ে যায়, মা তখন বিপ্লবের কাজে নিকোলাইকে সাহায্য করেন। গ্রামের লোকদের জন্য নিকোলাই কিছু সংবাদপত্র বের করার পরিকল্পনা করেন এবং মার কাজ হচ্ছে গ্রামের প্রতিনিধির কাছে সেই কাগজগুলো পৌঁছে দেওয়া। তো মা কিন্তু এর আগেও তিনি কখনো ফেরিওয়ালা, কখনো সন্ন্যাসিনী, কখনো সাধারণ নাগরিক হিসেবে তিনি এর আগেও যখন পাভেলকে পুলিশে ধরে নিয়ে যায় পাভেলের কাজটি তিনি করতেন। তো এরপরেও কিন্তু নিকোলাই তাকে সেই কাজেই দেয়। তো এরপরে হচ্ছে সোফিয়া, এরা হচ্ছে দুই ভাই বোন। সোফিয়া হচ্ছে নিকোলাইয়ের বড় বোন, নিকোলাইয়ের বড় বোন সাহসী এবং কর্মতৎপর। এই সোফিয়া কিন্তু বিধবা, মূলত বিপ্লবের সাথে জড়িত থাকার কারণে তার স্বামীকে সাইবেরিয়ায় চালান করে দেয়। সেখান থেকে সোফিয়ার স্বামী পালিয়ে ইউরোপে যায় এবং সেখানে ইউরোপে 2 বছর আগে যক্ষ্মায় সে মারা যায়। তো এই সোফিয়া কিন্তু মূলতই তিনি অত্যন্ত সাহসী এবং কর্মতৎপর, অর্থাৎ যেখানেই সাহসী মানুষের দরকার হয় সেখানেই কিন্তু এই সোফিয়া চলে যায়। তো মা যখন এই নিকোলাই বা সোফিয়াদের বাসায় আসে তখন কিন্তু তাদের এই বীরত্বের কথা শোনে এবং মা তখন আরও আবেগে আপ্লুত হয়ে যায়। এবং সোফিয়াও যখন মায়ের এই যে কখনো ফেরিওয়ালা, কখনো সন্ন্যাসী হয়ে যখন সে কাগজ বিতরণ করেছেন বিপ্লবী মানুষদের কাছে, শ্রমিকদের কাছে, এগুলো শুনে কিন্তু সোফিয়াও আবেগে আপ্লুত হয়ে ওঠেন। তো সোফিয়াকে বোঝা যায় যে সে নারী হয়েও সে দুরন্ত সাহসী, তাই সে ছদ্মবেশে গ্রামে গ্রামে সাম্যবাদের প্রচারপত্র বিলি করেছে, রাত জেগে প্রচারপত্র তৈরি করেছে। মেহনতি মানুষকে জাগিয়ে তোলার জন্য রাত দিন এই সোফিয়া পরিশ্রম করেছে। এরপর আসছি ইয়েগর ইভানোভিচ। তিনি মূলত বিপ্লবের আরেক শিল্পী, তিনি বিপ্লবী, একনিষ্ঠ, নির্ভীক। মূলত এখানে যেই সব চরিত্রগুলো রয়েছে তারা কিন্তু মোটামুটি প্রত্যেকেই একনিষ্ঠ, নির্ভীক, অক্লান্ত কর্মী। তো এই ইয়েগর হচ্ছে মূলত হাঁপানি রোগী হওয়া সত্ত্বেও তার চিন্তাধারার যে এত বেশি তা কোথাও পাওয়া যায় না। হাঁপানি রোগী ইয়েগর তিনি কারাদণ্ড ও নির্বাসনও ভোগ করেছেন। কত অত্যাচার, মার আর অপমান সহ্য করেও বিপ্লবের কাজে তার আগ্রহ এতটুকুও কমেনি। এই ইয়েগর কিন্তু মাকেও অনেক সহযোগিতা করেছেন, কারখানায় কাগজপত্র বিলির ব্যবস্থা করেছেন। এই ইয়েগর মূলত উন্নততর জীবন লাভের জন্য নানান দেশের মানুষ কিভাবে সংগ্রাম করেছে সেসব কাহিনী তিনি শ্রমিকদের শুনিয়েছে। সবসময় হাসি খুশি থাকতো, কষ্ট যতই হোক ভেতরে চেপে রাখত। তো এক পর্যায়ে এই হাঁপানি রোগী ইয়েগর মারা যায়। তখন কিন্তু এই সোফিয়া, নিকোলাই, নাতাশা তারা তাকে শেষকৃত্য সমাধান করে সেখানেই মূলত তারা আন্দোলন করেন এবং আন্দোলনে বলে ওঠেন রাজতন্ত্র মুর্দাবাদ, শাসকতন্ত্র নিপাত যাক। এরপর হচ্ছে লুদমিলার মতো মায়ের সহযোগী এবং সে অত্যন্ত বিপ্লবী। এরপর হচ্ছে চাষি রিবিন, তিনি বিপ্লবী, শ্রমিক, একনিষ্ঠ, অধিকার সচেতন, নির্ভীক, অক্লান্ত কর্মী। চাষি রিবিন তিনিও মূলত কারখানায় কাজ করতেন এবং কারখানায় কিছুদিন কাজ করার পর তিনি গ্রামে ফিরে যান এবং গ্রামেও তিনি শোষণ এবং অত্যাচারের চিত্র দেখতে পারেন। তিনি এক পর্যায়ে কিন্তু এই পুলিশের কাছে ধরা পড়েন, যদিও পুলিশ সাধারণ মানুষ অনেকেই তাকে ডাকাত হিসেবে দেখেছিল, কিন্তু তার যে স্লোগান, তার যে বিদ্রোহী স্লোগান, সেগুলো শুনে সবাই তখন বুঝতে পারে এবং কি মাও বুঝতে পারে যে এটাই হচ্ছে রিবিন এবং পুলিশরা এই রিবিনকে ধরে নিয়ে যায়। তখন মূলত এই মা গ্রামে গ্রামে গিয়ে এই শ্রমিকদের এই রিবিন সম্পর্কিত, তারপর হচ্ছে পাভেল তো জেলে রয়েছে, তো পাভেল সম্পর্কে প্রত্যেকের সম্পর্কেই কিন্তু সজাগ করার চেষ্টা করছিল যে তারা শ্রমিক অধিকারের জন্য এত কিছু করছে। তো তাদের সম্পর্কে সেই সম্পর্কে তিনি আবার প্রচারপত্র বিলি। তারপর হচ্ছে ইসাই গর্বাভ, তিনি কারখানা হচ্ছে সময় রক্ষক, অত্যাচারী এবং জুলুমকারী মালিক পক্ষের দোষর একটি চরিত্র। তাকে মূলত এই উপন্যাসে খুন করা হয়। এরই মধ্যে কিছু কিছু চরিত্র কিন্তু পাভেলকে পালিয়ে আসতে বলেছিল, কিন্তু পাভেল বলেছেন না, যোদ্ধারা বা মুক্তিরা কখনো পালিয়ে আসে না। তো পাভেল পালিয়ে আসেনি, বরং তাকে নিয়ে সর্বশেষ যে বিচার ব্যবস্থা হয়েছে, আদালতে দাঁড়িয়ে কিন্তু পাভেল দীপ্ত কণ্ঠে অর্থাৎ বলিষ্ঠ কণ্ঠে নিজেদের অবস্থান এবং বক্তব্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন যে আমরা সমাজতন্ত্রী, তারা ব্যক্তিগত মালিকানা বিরোধী, ব্যক্তিগত মালিকানা আছে বলেই সমাজ ভেঙে পড়েছে, মানুষে চলছে হানাহানি, অবিরাম সংঘাত চলছে। পাভেলরা মূলত মিথ্যা আর দুমুখ নৈতিকতাকে স্বীকার করে না। যে সমাজ শুধু স্বার্থ সিদ্ধির উপায় হিসেবে মানুষকে ব্যবহার করে, সেই সমাজ মনুষ্যত্ব বিরোধী। পাভেল বলে থাকেন শ্রমিকরাই মেহনতি মানুষ, তাদের পরিশ্রমে গড়ে ওঠে শিশু খেলনা থেকে বড় বড় কারখানা, অথচ মানুষ হিসেবে তাদের মূল্য নেই, মানুষের অধিকার থেকেও তারা বঞ্চিত। মালিকরা নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করে, সমস্ত ক্ষমতা
যাতে একদিন শ্রমিকদের হাতে আসে, সেজন্য যতখানি স্বাধীনতা প্রয়োজন ততটুকু স্বাধীনতাই শ্রমিকরা চায়। তাই তাদের স্লোগান ব্যক্তিগত মালিকানা দূর করতে হবে, উৎপাদনে সমস্ত উপায় থাকবে শ্রমিকদের হাতে, জনতার হাতে ক্ষমতা থাকতে হবে এবং সবাইকে খেটে খেতে হবে। পাভেলের কণ্ঠে এই যে সমাজতন্ত্রের নতুন করে গুরুতর অঙ্গীকার ব্যক্ত হয়েছে, আর এর মধ্য দিয়ে মূলত পাভেলের যে শ্রমিক আন্দোলন বা শ্রমিক অধিকার সচেতনতা ফুটে উঠেছে। মূলত শেষ পর্যায়ে পাভেলকে সাইবেরিয়ায় নির্বাসন দেওয়া হয়ে থাকে। মূলত বিচার থেকে বের হওয়ার পরে অনেকেই কিন্তু পাভেলের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল। তো মা এই প্রচারণা চালানোর জন্য তার ছেলে যে বীর, তার ছেলে যে শ্রমিকদের আন্দোলনের জন্য কথা বলছে, তার ছেলে যে অধিকার সচেতন একজন মানুষ, শ্রমিক মজুর কৃষকদের জেগে ওঠার জন্য মা আবারও সেই লিফলেট তৈরি কাজে ব্যস্ত ছিল এবং সেই লিফলেট প্রচার করার জন্য ব্যস্ত ছিল। তো এরই মধ্যে সে লিফলেট প্রচার করার জন্য সে যাচ্ছিল, ট্রেনের জন্য তিনি অপেক্ষা করছিল। তো বিশ্রামাগারের পাশেই তিনি বসে আছে, এরই মধ্যে একটি ছেলে সুটকেস দিয়ে যায়। সেই হলুদ কালারের সুটকেসের মধ্যে মূলত ওই প্রচারপত্র বা লিফলেট ছিল। তো সেখানকার যে দারোয়ান বা ছিল, তারা মূলত ভেবেছিল যে ইনি চোর বলে আখ্যায়িত করেছিল। তখনই কিন্তু মা চিৎকার করে ওঠে এবং মায়ের হাত লেগে সেই ব্রিফকেসের লিফলেটগুলো চারপাশে ছড়িয়ে পড়ে এবং সে চিৎকার করে বলে যে সে কখনো চোর না। তার যে কালকের যে বিচার ব্যবস্থা ছিল, কালকে যে পাভেলের মা, সে যে কিনা সাহসী বিপ্লবী এবং শ্রমিকদের অধিকার আন্দোলন করছে এবং সেই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সেই লিফলেটগুলো সে প্রচার করতে যাচ্ছে, এভাবেই তিনি চিৎকার করছিল। তখনই কিন্তু পুলিশ এসে তাকে অত্যন্ত মারধর করে, তার গালে থাপ্পড় মারে, তার গাল বেয়ে রক্ত বের হয়ে যায়। কিন্তু মা এতে দমে যায়নি। মা বলেছিল যে আত্মারা জন্ম নিয়েছে, সেই আত্মাদের কোনোদিন রোধ করতে পারবে না। রক্তের বন্যা বইয়ে দিতে পারলেও কিন্তু সত্য ডোবাতে পারবে না। এবং তিনি বলেছে, এক হও, সব মানুষ এক হয়ে বিরাট শক্তি গড়ে তোলো। এভাবেই কিন্তু মা সাহসী এবং সংগ্রামী বাস্তববাদী নারীতে রূপান্তরিত হয়েছে এবং প্রত্যেকের মা হয়ে উঠেছে। আর এভাবেই কিন্তু ম্যাক্সিম গোর্কি এই উপন্যাসটিকে অসমাপ্ত রেখেছে। মা চরিত্রটি নায়ক চরিত্র, কেননা মা চরিত্রটি কিন্তু মধ্যে ডুইং এবং সাফারিং দুটোই দেখি। কেননা পাভেল কিন্তু মাঝে মাঝে জেলে গিয়েছে, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে থাকতে পারেনি এই উপন্যাসে। কিন্তু মা চরিত্রটি, তার মধ্যে কিন্তু তিনি লিফলেট বিতরণ করেছে, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি অনেক বেশি কর্মতৎপর ছিলেন এবং তিনি অনেক কিছু ভোগও করেছেন। তিনিও অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেক কিছু আন্দোলন করেছেন। অর্থাৎ সার্বিক দিক থেকে কিন্তু পাভেল নয়, মূলত মাই হচ্ছে এই উপন্যাসের নায়ক চরিত্র। তো এরপর হচ্ছে উপন্যাসের বৈশিষ্ট্য বা